এবার যুদ্ধ থামাতে ৩ শর্ত ইরানের। সংঘর্ষ বিরতির জন্য ৩ শর্ত তেহরানের। ইরানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, আগামী দিনে হামলা হবে না নিশ্চিত করতে হবে, পাশাপাশি ইরানের যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে, এই শর্ত ইরানের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি কিন্তু বলেছেন যে তারা যুদ্ধ থামাতে রাজি এবং ইরানের তরফ থেকে ৩টি শর্ত দেওয়া হয়েছে এই নিয়ে, এবং এই শর্ত মানা হলে তবেই কিন্তু পশ্চিম এশিয়ার যুদ্ধ থামাতে তারা রাজি হবেন। এবং সংঘর্ষ বিরতির জন্য এই ৩ শর্ত দিয়েছে ইরান, যেখানে বলা হয়েছে যে ইরানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, আগামী দিনে হামলা হবে না নিশ্চিত করতে হবে, পাশাপাশি ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ দিতে হবে। আমেরিকা ও ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছে, আর এই শর্ত ইরানের তরফ থেকে দেওয়া হয়েছে। ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে এই যুদ্ধবিরতির জন্য তারা ৩টি শর্ত দিয়েছে এবং সেই শর্ত মানলে তবেই তারা সংঘর্ষ বিরতি করবে, এমনটাই কিন্তু ইরানের তরফ থেকে জানানো হয়েছে স্পষ্টভাবে। এবং যে ৩টি শর্ত সেক্ষেত্রে দেওয়া হয়েছে, ইরান যেমনটা বলেছে যে ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে, এর পাশাপাশি ইরানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এবং আগামী দিনে হামলা হবে না নিশ্চিত করতে হবে। এই শর্ত ইরানের তরফ থেকে দেওয়া হয়েছে, তবেই তারা সংঘর্ষ বিরতিতে রাজি হবে। এবং আমেরিকা ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছে, তাই যুদ্ধ থামাতে ৩ শর্ত মানতে হবে, এমনটাই কিন্তু জানিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি এই বিষয় নিয়েই যুদ্ধ বিরতি নিয়ে ইতিমধ্যেই জানিয়েছেন এবং ইরান তারা যুদ্ধ থামাতে রাজি হয়েছে, কিন্তু তাদের তরফ থেকে ৩টি শর্ত দেওয়া হয়েছে। যদি সেই শর্ত মেনে নেয় আমেরিকা এবং ইসরায়েল, তবেই তারা যুদ্ধ বিরতি করবে। পশ্চিম এশিয়াতে এই নিয়ে ১২ দিনে পড়েছে যুদ্ধ। আমেরিকা ইসরায়েলের যৌথ হানাতে বিধ্বস্ত ইরান, পাল্টা ইরানও প্রত্যাঘাত হানছে ইসরায়েলের ওপর। এবং সেই ঘটনার ১২ দিন পর এবার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান, কিন্তু সেক্ষেত্রে ইরান তরফ থেকে ৩টে শর্ত দেওয়া হয়েছে। যদি আমেরিকা এবং ইসরায়েল তারা রাজি হয় এই শর্ত মানতে, তবেই তারা যুদ্ধবিরতিতে রাজি হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতির জন্য এই ৩টি শর্ত দিয়েছেন এবং এই নিয়ে ১২ দিনে পড়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। আর সেই আবহেই এবার আমেরিকা ইসরায়েলের সামনে ৩টি শর্ত রাখা হয়েছে। ৩টি শর্ত মেনে নিলে তবেই যুদ্ধ থেকে সরে আসার কথা ভাবা হবে বলে জানিয়েছে ইরান। এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই যুদ্ধবিরতির জন্য এই ৩টি শর্ত পেশ করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এই পশ্চিম এশিয়ার যুদ্ধের ১২ দিনের মাথাতে এবার ইরান তারা যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তারা বলছে তাদের ৩টে শর্ত রয়েছে। ইরানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, আগামী দিনে হামলা হবে না নিশ্চিত করতে হবে, এবং ইরানে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে, তবেই তারা যুদ্ধবিরতি করবে। সত্যি কি এই যুদ্ধবিরতির কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন? দেখো, অতীতে পৃথিবীর ইতিহাসে বারবার দেখা গেছে যখনই কোনো যুদ্ধ হয় সেই যুদ্ধটা দুপক্ষই যে করুক, মানে একজন যুদ্ধ শুরু করে আরেকজন যুদ্ধে পার্টিসিপেট করে, কিন্তু একটা সময়ের পর বেশ কিছু যুদ্ধাস্ত্র খরচা হয়ে যাওয়ার পর, বহু মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পর, তখন কোনো একটা পক্ষ যারা ডিফেন্সিভ থাকে, রক্ষণাত্মক হয়ে যায়, তাদের পক্ষ থেকেই কিন্তু প্রস্তাব দেওয়া হয় শান্তি প্রস্তাব, শান্তির কথা বলে। এবং ট্রাম্প যেরকম কতগুলো নোবেল প্রাইজ দাবি করেছিল শান্তির জন্য, তারপরে সেই ট্রাম্পই কিন্তু সব থেকে বড় যুদ্ধবাজ বলে পরিগণিত হয়েছে। এখন ইরান যেটা করলো সেটাও কিন্তু ট্যাকটিক্যাল, এটা মনে রাখতে হবে, কৌশলগত ভাবে। প্রথম কথা হচ্ছে যে আর যুদ্ধ করা চলবে না, অর্থাৎ আর আক্রমণ করা যাবে না, এটা তো ইট গোজ উইদাউট সেইং। অর্থাৎ এটা তো যে কোনো একটা বাচ্চা ছেলেও বলবে যে
আমি যুদ্ধ তখনই বিরতি হবে যখন আমাকে কালকে আক্রমণ করবে না। আমি তোমার কথায় রাজি হয়ে গেলাম, বললাম যে আমি যুদ্ধ করছি না, পেছন ফিরে আমি যেতে শুরু করলাম, তুমি আমাকে পেছন থেকে গুলি করবে। তো এগুলো তো অবৈধ, এগুলো কিন্তু যুদ্ধেরও যে একটা নীতি থাকে সেই নীতি বিহর্জিত হয়ে যায়। সুতরাং এটা খুব স্বাভাবিকভাবে এই শর্তটা তো আমার মনে হয় যে খুবই ন্যায্য, এবং এটা গ্রহণ করাটারও অসুবিধে নেই। তার কারণ হচ্ছে আমেরিকাই বলো বা ইসরায়েলও বলো, তারাও কিন্তু এখন এই মুহূর্তে যুদ্ধটা থামাতে বেশি তৎপর। কেননা তারা বুঝতে পেরেছে যে ইরান কিন্তু পরম্পরাগতভাবেই থেমে যাওয়ার পাত্র নয়। এখন এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কম্পেনসেশনটাও একটা নেগোসিয়েশনের ব্যাপার, এবং সেখানে কিন্তু আমেরিকাও কম্পেনসেশন দিতে রাজি হয়ে যাবে, ইসরায়েলও রাজি হবে। তার কারণটা হচ্ছে ইরানে কিন্তু একটা খমেনি চলে গেছে। সুতরাং প্রধান যে থ্রেট পারসেপশন এবং গোটা পৃথিবীতে যেটা একটা আইডিওলজিক্যাল সিম্বলিজম অফ ইসলামিক, মানে ইসলামের নামে যে সন্ত্রাস, তার একটা মধ্যবর্তী ছিলেন। এখন যে উত্তরাধিকার সূত্রে খমেনির যিনি দায়িত্ব প্রাপ্ত হলেন, একটা বড় প্রশ্ন, একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এটা আমরা ভবিষ্যতে আরো পরিষ্কার হবে যে তিনি কোনো বোঝাপড়ায় যাবেন কিনা আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে। তাহলে এখন ক্ষতিপূরণ দেওয়ার নামে এখন কিন্তু মানে ইরান এই সুযোগে অর্থনৈতিক সাহায্য, যে সমস্ত নিষেধাজ্ঞা, তেল এবং বিভিন্ন প্রাকৃতিক গ্যাস, এখন তো গোটা পৃথিবীতে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে একটু যুদ্ধ না থামালে এটা শুধু শেয়ার বাজার বা তেলের দাম বৃদ্ধি নয়, গোটা পৃথিবীর অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে। সুতরাং সেটাও নেগোসিয়েশনটা হতে পারে। এটাও কিন্তু খুব মানে অবৈজ্ঞানিক একটা প্রস্তাব আমি বলবো না। এখন তার ফলে এই যে ইরানের তিনটে প্রস্তাব, তৃতীয় প্রস্তাব যেটা রয়েছে সেটাও কিন্তু আলোচনার মধ্যে দিয়ে নিরসন হতে পারে। সুতরাং অসম্ভব বলে আমি কিন্তু মনে করছি না অভিক। তবে একটা কথা দেখার যে এগুলোর মধ্যে অনেক পরতে পরতে কূটনীতি থাকে। ইরান এটা বলছে বটে, কিন্তু যুদ্ধ তো থামিয়ে এখনো দেয়নি। এখন যদি কোনো কারণে জয়ন্তদা এখানে একটা বিষয় জানতে চাইবো যে কোথাও গিয়ে কি এই 12 দিন যুদ্ধ চালানোর পর ইরান কি কোথাও গিয়ে মনে করছে যে এই যুদ্ধ তারা আর বেশি দিন এগিয়ে নিয়ে যেতে পারবে না, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে সামরিক ভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণেই কি কোথাও গিয়ে এই শর্ত দেয়া হচ্ছে ইরানের পক্ষ থেকে? না, ইরানের পক্ষ থেকে শর্তটা দেওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের পক্ষ থেকেই তো শান্তির প্রস্তাব দেওয়া হচ্ছে। সুতরাং ইরান যেটা করছে সেটা কিন্তু তাদের যে প্রস্তাব, যুদ্ধ থামানোর যে প্রস্তাব, যেটা ইরান শোনেনি। অর্থাৎ ইসরায়েল মনে করেছিল যে একতরফা যুদ্ধ করবে এবং ইরান পরাজয় স্বীকার করে দেবে, সেটা তো হয়নি। এখন ইরানের ক্ষেত্রে উল্টে যেভাবে ইরান আক্রমণাত্মক হয়েছে, এবং যদি চীন ইরানের পাশে থাকে এবং আর একটা নতুন ব্যালেন্স অফ পাওয়ার দেখা যায়, কেননা পুতিনও কিন্তু ইরানের পাশে আছে, তাহলে চীন এবং রাশিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ, এই অক্ষটা যদি এখন ইরানের অক্ষ হয়, সেটা ভারতের পক্ষেও খুব উদ্বেগজনক। কেননা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন এরা প্রতিবেশী রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হলেও সেটা অনেক দূরের দেশ। এখন এই পরিস্থিতিতে ভারতও মনে প্রাণে চাইছে যে ইরান যাতে এই প্রস্তাবটা দেয় এবং তাদের সাথে মেনে নেয় তৃতীয় পক্ষ। সব মিলিয়ে একটা মানে যাকে বলা হয় যে মধুরেণ সমাপ্ত করা আর কি, এত বিষাক্ত তিক্ত পরিস্থিতিটা কোনো পক্ষই, তুমি যেটা বলছো আমি তোমার সঙ্গে একমত, ইরানও পারছে না, রসদ কমে যাচ্ছে, বাচ্চারা মানে খেতে পাচ্ছে না, আর আমি বোমা বানাচ্ছি। এটা কোন দেশের জন্য ভালো, কোন সভ্যতার জন্য ভালো? কিন্তু এইটা এই মুহূর্তে দুপক্ষই চাইছে যুদ্ধ থামাতে। এটা ইউনাইটেড নেশনের কোনো বিবৃতি নয়, এটা দুপক্ষের একটা অবজেক্টিভ নেসেসিটি। সেই জায়গাটা থেকেই কিন্তু এটা দেখতে হবে। এটা একতরফা ইরানের আত্মসমর্পণ বা পিছু হটা বললে এটা রণকৌশলের পাঠ। এটা একটা শান্তি পর্ব যে কোনো যুদ্ধেই কিন্তু আসে এবং এসে থাকে। তারপরে আবার নতুন করে কবে কি হবে, শুরু হবে, সেটা অন্য কথা। কিন্তু আপাতত শান্তির পথে দুপক্ষকেই যেতে হবে বলেই মনে হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। Of the US bombing of a school which the US government has now accepted. It is done in Iran as well. I'd like to know, what is the Indian position on the actions taken by the US and Israel, arguably the first actions in this war?
Mm-hmm. Jessica? Hi, sir. This is Jessica Taneja for Doordarshan Network. So I have two questions. The first, we've seen some remarks made by commentators that India took 5 days to sign the condolence book at the Iranian embassy for the late Supreme Leader Ayatollah Khamenei. Is this correct? And secondly, Pakistan has expressed some concerns regarding the India-Canada uranium deal that was signed during the time of the visit of the Prime Minister of Canada, Mark Carney. Any comments on that? Okay. Krishna Mohan? जो हमारा रीजनल कोऑपरेशन के तहत जिन कंट्रीज को ऑयल प्रोडक्ट ये करते एक्सपोर्ट करते हैं, अगर यही स्थिति रहती है तो Okay, let's, Ayushi, first come to your question. Our Prime Minister, as you know, that he has spoken to several leaders in the Gulf after the conflict started. In these conversations, he stressed on the need for dialogue and diplomacy so that early peace can return. He also underlined the need to avoid civilian casualties, and he focused on the priority for protection of civilians. We have a large Indian community in the GCC countries, and obviously it's their security and welfare is of utmost importance. This was highlighted. We also, in several cases, condemned the violation of sovereignty and territorial integrity of states. As far as contacts with Iran is concerned, yes, our External Affairs Minister has been talking with his counterpart, and 3 conversations have happened in the recent few days. As far as the impact of the war, it is there for everybody of this conflict to see what's happening around, and obviously, it has several issues, several of our lives have been impacted by it, and not just ours, but of people and countries around the world. Archis, on energy assistance to countries in the neighborhood, first I would come to Bangladesh. As you know, India is a major exporter of refined petroleum products, especially to our neighborhood. We have received a request from the government of Bangladesh for supply of diesel, which is being examined. Given our people-centric and development-oriented approach to relations with Bangladesh, we have been supplying diesel from Numaligarh refinery since 2007 through various modes, which includes waterways, rail, and later through the India-Bangladesh Friendship Pipeline. A sale purchase agreement was signed in October 2017 between Numaligarh refinery and Bangladesh Petroleum Corporation for supply of high-speed diesel on mutually agreed terms. It bears mention that whilst diesel exports to Bangladesh have largely continued since 2017, India's refining capacity, our own requirements, and diesel availability will be factored in while taking decisions. In addition, I would also like to say that we have received such requests from several other countries, including Sri Lanka and Maldives, and these are being examined, taking into account our own energy requirements and availability that we have. जैसा कि आप जानते हैं, भारत रिफाइंड पेट्रोलियम उत्पादों का प्रमुख निर्यातक है, विशेष रूप से हमारे पड़ोसियों के लिए। जैसा कि मैंने अभी बताया, बांग्लादेश का हवाला दिया। हमने बांग्लादेश सरकार की डीजल आपूर्ति के लिए उनसे एक अनुरोध हमको प्राप्त हुआ है, जिस पर विचार किया जा रहा है। बांग्लादेश के साथ संबंधों के प्रति हमारे जन केंद्रित और विकास उन्मुख दृष्टिकोण को देखते हुए हम 2007 से नुमालीगढ़ रिफाइनरी से विभिन्न माध्यमों, रेल मार्ग और बाद में भारत बांग्लादेश मैत्री पाइपलाइन जो